আমাদের ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই চলে গেছে। আগামী পরশুদিনই আমাদের খেলা। এর মধ্যে ঢাকা লিগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরকম একটা অবস্থায় আমাদের সব চিন্তাভাবনা এই কারেন্ট খেলোয়াড়দের নিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু 3-4 দিন আগে থেকে আমাদের এখানে হঠাৎ করে একটা বিষাদের ব্যাপার, এবং সেটা হচ্ছে বেশ আলোচনার বাইরে থাকা একজন ক্রিকেটারকে নিয়ে বিষাদের একটা ব্যাপার ঘটলো। আমাদের প্রান্তিক নওরোজ নাবিল, সে জানালো যে সে আর ক্রিকেট খেলবে না। নাবিল আমাদের ক্রিকেটে কিন্তু খুব বড় কোনো নাম না, কিন্তু যারা আমাদের ক্রিকেট ফলোয়ার তারা এই খবরটা শুনে ঠিকই মর্মাহত হচ্ছেন এবং কষ্ট পাচ্ছেন যে আসলে কি ঘটলো। তারা জানেন নাবিলের গুরুত্বটা কি। নাবিল বিভিন্নভাবে আমাদের নতুন জেনারেশন ক্রিকেটের একটা প্রতীক। সেই নাবিল কেন এই সিদ্ধান্তটা নিল সেটা অলরেডি জানা গেছে, যে নাবিল মূলত শ্বাসকষ্টের কারণে, সে তীব্র শ্বাসকষ্ট ওভারকাম করে বাংলাদেশের এই ডাস্টি পলিউটেড জায়গায় তার পক্ষে ক্রিকেট খেলা সম্ভব হচ্ছে না। ফলে ডাক্তার তাকে বলছেন যে বেঁচে থাকতে হলে তোমাকে ক্রিকেট খেলা ছাড়তে হবে। ও সেই সিদ্ধান্তটা নিচ্ছে। এখন আমি এই জায়গাটায় কয়েকটা জিনিস একটু নতুন করে আলোচনা করব। এক নম্বর হচ্ছে, আমি আপনাদের ছোট্ট একটু সুখবর দিতে চাই যে নাবিলকে সম্ভবত ক্রিকেট ছাড়তে হবে না। সে একটা বিকল্প পাইছে বলে আমি জানতে পারছি, এবং সেই বিকল্পটা আপনাদেরকে জানাবো। কিন্তু যেহেতু আমি চাই আপনারা পুরো কন্টেন্ট দেখবেন, সে বিকল্পটা বলবো সবার শেষে। আর এর আগে আমি দুটো জিনিস বলবো, যে নাবিলকে কি আদৌ আমরা এই অবস্থায় না পৌঁছায় দিতে পারতাম কিনা। মানে আমাদের দেশের পলিউশন বা অন্যান্য ব্যাপার এগুলো তো আছেই, এছাড়া আমাদের ক্রিকেট সিস্টেম কি নাবিলের মতো খেলোয়াড়দেরকে প্রোটেক্ট করার মতো যথেষ্ট কিনা, বা এরকম ঘটনা যখন অন্যান্য দেশে ঘটে, ইন্ডিয়াতে ঘটে, ইন্ডিয়া তো খুব পলিউটেড একটা দেশ, ইন্ডিয়াতে যখন ঘটে ওরা তখন কি করে, ওরা এই ব্যাপারগুলো কিভাবে প্রোটেক্ট করে, এই ব্যাপারগুলো একটু আলোচনা করব আজকে। শুরুতেই একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে অনেকে হয়তো একটু বিস্মিত হচ্ছেন যে নাবিলকে নিয়ে এত কথা হচ্ছে কেন, হু ইজ নাবিল। ও কারণ নাবিলকে তো আপনি কোথাও দেখেন নাই। দেখার সম্ভাবনা ছিল 2020 এবং 2022 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে। তো 2020 বিশ্বকাপে সে মাঠে নামে নাই একটা ম্যাচও, 22 বিশ্বকাপে ভালো কিছু করতে পারে নাই। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন পারফরমেন্স আছে। অ্যাকচুয়ালি সে খেলতেই পারছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, অল্প কয়েকটা ম্যাচ করে খেলতে পারছে। টানা খুব বেশি ম্যাচ খেলার মতো ফিজিক্যাল কন্ডিশন ওর ছিল না। ফলে আপনি তো নাবিল সম্পর্কে এরকম জানেন না। এই টাইগার্স টিম হয়, এইচপি টিম হয়, নাবিল তো কোথাও নাই। তাহলে এই ক্রিকেট সোসাইটি কেন এরকম শোকে আচ্ছন্ন হয়ে গেল? কোচদের থেকে শুরু করে ওর সতীর্থ খেলোয়াড়রা সবাই কেন এরকম ভেঙে পড়লো? যারা জার্নালিস্ট, যারা একটু কিনলি ক্রিকেট ফলো করেন, তারা সবাই কেন এরকম মুষড়ে পড়লো? কারণ হচ্ছে ওই যেটা বললাম, নাবিল নিউ জেনারেশন ক্রিকেটারদের প্রতীক ছিল, এবং সে যে প্রতীক, এই ব্যাপারটা 2020 সালে যখন বাংলাদেশ দল আইসিসি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলতে গেল, তখন ওখানে বসে সাউথ আফ্রিকায় বসে আসলে প্রথম নাবিলের নামটা ছড়ায় পড়লো। দেখেন, নাবিল ওখানে একটা ম্যাচও খেলে নাই, কিন্তু যেটা হচ্ছে সে আইসিসিকে দুটো ইন্টারভিউ দিয়েছিল। একটা ইন্টারভিউ ছিল, আর একটা প্রোমো ছিল। এই দুটো জিনিস পুরো পৃথিবীর হিট করছিল। মানে একটা তো আছে যে আমাদের দেশের ক্রিকেটারদের আমরা দেখে অভ্যস্ত যে আমাদের ক্রিকেটাররা খুব ভালো ইংরেজি বলতে পারেন না। অবশ্য আমাদের রিচার্ড ম্যাকেন্স যখন মুশফিক সাকিবদের ব্যাটসটা নিয়ে কাজ শুরু করলেন এইচপিতে, তখন ফাহিম ভাইও ছিলেন। সেই সময় থেকে আমাদের ক্রিকেটারদের যারা বিকেএসপি হয়ে আসে বা এইচপি হয়ে আসে, তাদের ইংলিশ অনেক অনেক ভালো, অনেক ভালো। কিন্তু নাবিলের ইংলিশ অন্যরকম। এটা ঠিক আপনি আমাদের বাংলাদেশিদের সঙ্গে মিলাতে পারবেন না। খুব স্পষ্ট প্রোনাউন্সিয়েশন, কিন্তু সেটার মধ্যে একটা ব্রিটিশ আভিজাত্য আছে ইংলিশটার মধ্যে। মানে আমি ইংলিশে মারাত্মক মূর্খ, কিন্তু শুনলে তো বুঝতে পারি যে কোন ইংলিশটা খুব সুন্দর। ওর ইংলিশটা সাবকন্টিনেন্টাল ইংলিশ, মানে শব্দগুলো উচ্চারণ করতেছে সাবকন্টিনেন্টাল স্টাইলে, কিন্তু সেটার আভিজাত্য অন্য লেভেলে। ফলে এই জিনিসটাই প্রথম দৃষ্টি আকর্ষণ করলো। অনেকে লেখালেখি করলো, ফেসবুকে একদম প্রশংসার বন্যা বয়ে গেল যে বাংলাদেশি একটা ছেলে এরকম। এবং তখন ওর বয়স হচ্ছে 16 বছর। ও মাত্র 15 বছর বয়সে প্রিমিয়ার লিগ খেলছে বিকেএসপির হয়ে। মানে ওকে বলাই হতো প্রডিজি, মানে শিশু প্রতিভা। সেখান থেকে 16 বছর বয়সে আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে, এবং 16 বছর বয়সে সে আইসিসির সাক্ষাৎকার দিতে গিয়ে এমন ভঙ্গিতে কথা বলতেছে, মনে হচ্ছে যে সে 16 বছর আসলে বিশেষজ্ঞ হিসাবে ক্রিকেটে কাজ করতেছে। ফলে তার ওই অ্যাকসেন্ট, তার বিশ্লেষণী যে কথাবার্তা, এগুলো শুনে সারা পৃথিবী একরকম মুগ্ধ হয়ে গেল। ওকে নিয়ে ওর ওই আইসিসির ইন্টারভিউর অংশ ক্লিপ নিয়ে আইসিসি তখন টুইটও করছিল যে কি স্মার্টনেস নিয়ে এই প্রজন্মটা আসতেছে। সেটা একটা ব্যাপার ছিল, বাট দ্যাট ওয়াজ নাথিং টু ডু উইথ ক্রিকেট।
এটা দিয়ে একজন ক্রিকেটারকে নিয়ে তো আমরা স্বপ্ন দেখতে পারি না। আমরা দুটো কারণে স্বপ্ন দেখলাম। এক হচ্ছে নাবিলের ওই ইন্টারভিউতে বলা একটা কথা। নাবিল ওই ইন্টারভিউতে শুরুতেই বলছিল যে 2011 সালে বাংলাদেশ যখন হেরে গেল, ওই ম্যাচটা যখন শেষ হলো তখনও টেরও পায়নি কখনো কান্না শুরু করছে। তখন তো একেবারে বাচ্চা। সেই কান্নাটা যখন মুছতেছে তখন নাকি ও বুঝতে পারলো যে ওর জীবনটা আসলে কোথায় যাওয়া উচিত, ওর আসলে কি করা উচিত। ওই বাচ্চা বয়সেই সে বুঝে ফেললো যে তার আসলে এই লাল সবুজ জার্সিটার হয়ে খেলতে হবে এবং এই কান্না মোছানোর দায়িত্ব নিতে হবে। ওখানে সে একটা কথা বললো যে আমি ক্রিকেটে স্টার হতে আসি নাই, আমি ইন্ডিভিজুয়াল পারফর্মার হতে আসি নাই, আমি আসছি আমার দলকে জিতাতে। এই যে ড্রিম, এখন লাল সবুজ জার্সি সে পড়ছে, পরের আন্ডার-20 ওয়ার্ল্ড কাপেই সে গায়ে দিতে পারছে। কিন্তু এই ড্রিম, এই যে কনফিডেন্স, এই যে ব্রডার অ্যাসপেক্টে চিন্তা করতে পারা যে আমি পারফর্মার হইতে আসি নাই, আমি ইন্ডিভিজুয়াল তারকা হতে আসি নাই, আমি আসছি দলকে জিতাতে, তার এই স্বপ্নটা শেষ হয়ে গেল আলটিমেটলি ওই শ্বাসকষ্টের কাছে। এরপরে আমরা নাবিলের ব্যাটিংটা দেখলাম। অনেকে তাকে তামিমের সঙ্গে তুলনা করলেন, বেশিরভাগই বললেন যে তামিমের চেয়ে বেটার ব্যাটসম্যান। এবং আমি যতটুকু দেখছি ও তো ওপেনার ব্যাটসম্যান, লেফট হ্যান্ডি, ফলে তামিমের সঙ্গে তুলনা হবে খুব স্বাভাবিক। বাট হি ওয়াজ মোর স্টাইলিশ এবং অনেক বেশি শট ছিল ওর হাতে, অনেক বেশি। আমি ওর প্রিমিয়ার লিগের একটা ম্যাচ দেখছি যেটাতে সেঞ্চুরি করছিল। মানে আলটিমেটলি যখন যেটুকু খেলতে পারছে সেখানে সে রানের ফোয়ারা ছুটেছে। ইভেন 2024 সালের শুরুর দিকে লাস্ট যে প্রিমিয়ার লিগে খেলছে ওখানে মাত্র 5টা ম্যাচে ও মাঠে নামাইতে পারছিল নিজেরে। টিম চাইছে প্রতি ম্যাচেই নামুক, কিন্তু ও নামাইতে পারছে নিজের 5টা ম্যাচে। সেখানে একটা 60 রানের ইনিংস খেলছে, দ্যাট ওয়াজ বিউটিফুল, বিউটিফুল। ও যখন খেলে দেখেন, মানে আমি বলি যে লিটন না, আমার কাছে বরং মনে হয় যে বাহাতি অলোক কাপালি। আমার কাছে ওর ব্যাটিং যেটুকু দেখছি, খুব বেশি দেখার তো সুযোগ হয় নাই, বাচ্চা মানুষ। আর ও যতক্ষণে প্রিমিয়ার লিগ রেগুলার খেলা শুরু করছে ততক্ষণে আমি সাংবাদিকতা অলমোস্ট ছেড়ে দিছি, ফলে আমার খুব বেশি সুযোগ হয় না। কিন্তু যেটুকু দেখছি আমার কাছে মনে হয়েছে বাহাতি অলোক কাপালি। মানে হোয়াট এ বিউটি, হোয়াট এ বিউটি তার ব্যাটিংয়ে। কিন্তু এই পুরো ব্যাপারটা শেষ হয়ে গেল। ও আসলে জানে অনেক ছোটোবেলা থেকেই যে ওর অ্যাজমার সমস্যা আছে, শ্বাসকষ্ট। আমিও অ্যাজমার রোগী, ফলে আমরা জানি যে এটা আসলে কতটা কষ্ট দেয়, বিশেষত আমরা যারা এরকম পলিউটেড কান্ট্রিতে থাকি। দেখেন, অ্যাজমা ইজ এ কাইন্ড অফ অ্যালার্জি। আমি পেশেন্ট হিসাবে ডাক্তারদের কাছ থেকে শুনে যতটুকু জানি, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে ডাস্ট বা ডাস্ট মাইট অ্যালার্জি, মানে ধুলাবালি, ময়লা, এটা হচ্ছে মূল প্রবলেম। আমার এক বন্ধু ছিল, শিল্পী মানুষ, ওর অ্যাজমা আমার চেয়ে মারাত্মক ছিল। ও এখন জার্মানিতে থাকে, ওর কখনো অ্যাজমা অ্যাটাক হয় না। মানে পলিউশনের সঙ্গে এটা তীব্র একটা রিলেশন আছে। তো আপনারা জানেন যে এখন পৃথিবীর সবচেয়ে পলিউটেড সিটি হিসেবে ঢাকা আর দিল্লির খুব কম্পিটিশন হয়, এবং দিল্লিকে আমরা মাঝে মাঝে প্রায় 3 গুণ 4 গুণ ব্যবধানে হারায় ফেলি। আমাদের যে রেটিং পয়েন্ট আসে তাতে আমরা দেখা যায় যে দিল্লির চেয়ে 3 গুণ দূষিত। মানে দিল্লিতে যখন ওরা ন্যাশনাল হ্যাজার্ড ঘোষণা করে যে কেউ বাসা থেকে বেরোবেন না, বেরোলে প্রাণের সংশয় আছে, সেরকম অবস্থায় আমরা রেগুলার অফিস করি, সেরকম অবস্থায় আমাদের ক্রিকেট চলে। ফলে বুঝতেই পারতেছেন এরকম একটা দেশে অ্যাজমা আক্রান্ত একটা ছেলের পক্ষে আসলে ক্রিকেট খেলা সম্ভব না। যদিও আমাদের সামনে উদাহরণ আছে মাশরাফি, ব্রড, বা ইভেন আপনি চে গুয়েভারার কথা বলতে পারেন। চে গুয়েভারা টপ লেভেলে ফুটবল খেলছেন, আপনারা জানেন কি না? চে গুয়েভারা শুধু বিপ্লবী না, চে গুয়েভারা কিন্তু টপ লেভেলে ফুটবল খেলতেন। সাইড লাইনে ওনার একজন অ্যাসিস্ট্যান্ট ইনহেলার নিয়ে দৌড়াতো, যে ওনার যদি শ্বাসকষ্ট হয় সঙ্গে সঙ্গে দিবে। তো সেটা একটা ব্যাপার আছে যে এই লেভেলে অনেকেই অ্যাজমা নিয়ে খেলছে, কিন্তু সেটা তীব্রতাটা নাবিলের অনেক বেশি। আর দ্বিতীয় কথা, পলিউশনটা অনেক বেড়ে গেছে। মাশরাফিরা যে সময় খেলছে সেই সময় এত পলিউশন ছিল না, আর ব্রডকে তো এত পলিউশন ফেস করতেই হয় নাই। ফলে নাবিলের যত না শারীরিক প্রবলেম, আমি এখানে ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, তার চেয়ে অনেক বেশি প্রবলেম হচ্ছে পলিউশনের। বৃদ্ধ বয়সে সাংবাদিকতা না করার পরও এই ব্রেকিং দিতে পারছি, এই দাবি করাটা ঠিক হবে কিনা জানি না। তারপরে ছোট্ট করে বলি, নাবিল যে আর কখনো ক্রিকেট খেলবে না এই ব্যাপারটা ওর টিম থেকে একজন আমাকে জানালো। ওর টিম মেম্বাররা কেন জানি মনে করে যে দাদা এখনও সাংবাদিকতাই করে। তো আমি যেটা করলাম যে আমার একটা ছোট ভাইয়ের ছোট্ট একটা নিউজ পোর্টালের মতো আছে, ওখানে ব্রেকিং দিতে বললাম। পরে জিনিসটা সবাই জানলেন, ও ইন্টারভিউ দিল পরদিন। নাবিলের ব্যাপারটা আমি বুঝি, ওর ঘনিষ্ঠজনদের সঙ্গে যা আমার কথা হয়েছে সেটা, ওর ফিজিক্যাল কন্ডিশন তো আছেই, যে ফিজিক্যাল কন্ডিশন, ওর অ্যাজমা আছে, ওর অ্যালার্জি লেভেল অনেক হাই, অনেক হাই। এমনকি ওর ফুড প্যানেল টেস্টও হয়েছে, সেটাতেও ধরা পড়ছে যে ওর মূলত ডাস্ট বেস অ্যালার্জি।
ফলে যেটা হয়েছে যে ও খেলাটা এখানে ইম্পসিবল হয়ে গেছে, সেটা মূল কারণ পলিউশন। আমাদের এখানে পলিউশনের লেভেলটা যদি ধরেন আপনি অস্ট্রেলিয়া বা ইউরোপের মতো করতে বলতেছি না যে ওই রকম লেভেলে হবে, দরকার নেই। আপনি এই যে আমাদের নেপাল, ভুটান এইসব জায়গায় যত সুন্দর ওয়েদার বা যত সুন্দর এই যে ডাস্ট কম, এরকম একটা অবস্থা যদি আমাদের এখানে থাকতো, নাবিল খেলা চালায় যেতে পারতো। এটা আমি খুব বিশ্বাসী যে এটা সম্ভব ছিল। এখন কথা হচ্ছে এরপরেও যে শুরুতে যেটা বললাম যে এরপরও কথা থেকে যায়, এরকম অবস্থায় ক্রিকেট বোর্ডগুলো বা ক্রিকেট বোর্ডগুলোর স্পোর্টস সায়েন্টিস্টরা কি করে? আমরা কিন্তু জানি যে এই পলিউটেড অনেক কান্ট্রিতেও অনেক ক্রিকেটার অ্যাজমা নিয়ে খেলে যাচ্ছে। এই মুহূর্তে ইন্ডিয়া দলে একজন ক্রিকেটার যার অবস্থা নাবিলের চেয়ে খারাপ, ওর ওই একই সিনারিও ছিল যে ও কোনোভাবেই অ্যাডপ্ট করতে পারতেছিল না। পরে কিন্তু ওকে একটা প্রসেসের ভিতর দিয়ে স্পোর্টস সায়েন্টিস্টরা নিচ্ছেন, নেওয়ার পরে বোঝা গেছে যে ওর পক্ষে খেলা সম্ভব। ওকে একটু টেক কেয়ার নিতে হয়, নিজের আগে থেকে প্রস্তুতি নিতে হয় নানা রকম, এটা নানা রকম প্রস্তুতির ব্যাপার আছে, নেবুলাইজ করতে হয় নিজেকে, তারপরে নানা রকম প্রস্তুতি নিয়ে তারপরে মাঠে নামতে হয়। তো সেই প্রসেসগুলো ঠিকমতো করা যদি হতো ছোটোবেলা থেকে নাবিলকে, তাহলে ওর হয়তো ক্রিকেট বাংলাদেশে বসেই ছাড়তে হতো না। এখানে সমস্যা হচ্ছে যে আমাদের আসলে স্পোর্টস সায়েন্স বলে আলাদা কোনো ডিপার্টমেন্ট বাংলাদেশে এখন ওইভাবে গড়ে ওঠে নাই। স্পোর্টস সায়েন্সের বিভিন্ন অংশ ধরেন বায়োমেকানিক্স, ফিজিওথেরাপি, তারপরে ডাটা অ্যানালাইসিস, এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে দু একটা সাবজেক্টে কাজ কেবল শুরু হয়েছে। কিন্তু একটা একটা যে কম্প্যাক্ট স্পোর্টস সায়েন্স টিম, সেটার একটা স্পোর্টস সায়েন্স লিডার থাকবেন, ওইখান থেকে আসলে এদের প্রপার টেক কেয়ার করা হবে, এই জিনিসটা আমাদের দেশে এখনও গড়ে ওঠে নাই। যেসব স্পোর্টস প্লেয়িং কান্ট্রি আছে, দেখেন শুধু শুধু একটা দেশ তো স্পোর্টসে গ্লোবাল স্টেজে যায় না। আমাদের দেশের এইসব ইনফ্রাস্ট্রাকচার এত পুয়ার যে আমার ভাবতে মাঝে মাঝে অবাক লাগে যে আমরা কেমনে গ্লোবাল ইভেন্টে খেলি। এটাই খুব বিস্ময়কর। পৃথিবীর আর কোনো দেশ পাবেন না যারা গ্লোবাল ইভেন্টে খেলে অথচ তাদের এই বেসিক নিডসগুলো নাই। আমাদের দেশে এই বেসিক নিডস এখনও নাই। ফলে আমাদের নাবিলরে যে টেক কেয়ার করে রাখা, নাবিলরে খেলার উপযুক্ত রাখা, এটা কখনো করা সম্ভব হয়নি। ও ওর মতো করে পার্সোনালি দেশে বিদেশে ডাক্তার দেখাচ্ছে, মোটামুটি অবস্থাপন্ন ফ্যামিলির ছেলে, ফলে ওর ডাক্তার দেখাতে সমস্যা হয় না। এখন ওর ডাক্তাররা কারা? তারা মূলত বক্ষব্যাধি বিশেষজ্ঞ অথবা অ্যালার্জি বিশেষজ্ঞ। তো তারা তো আর আসলে কিভাবে ব্যাপারটা আপোষ করে ওকে ক্রিকেট মাঠে রাখা যায় এটা নিয়ে ভাবিত না, বা তাদেরও ট্রেনিংও নাই। কিন্তু এ ব্যাপারে যারা বিশেষজ্ঞ আছেন যে একই সঙ্গে এই ক্রাইসিসটাও ফেস করতে পারবেন, আবার ও ডাস্টের মধ্যে গিয়ে খেলবে, সেটা খেলার জন্য ওর কী করা দরকার এটাও করতে পারবেন, সেই বিশেষজ্ঞ আমাদের নাই। আমরা কখনো তৈরি করার কথা ভাবিও নাই, বাইরে থেকে কাউকে আনিও নাই। ফলে যেটা হচ্ছে নাবিলের ব্যাপারে কোনো সাপোর্টে পায় নাই। এখন প্রিমিয়ার লিগে সে যখন ম্যাচ খেলতে যায়, আপনার প্রিমিয়ার লিগের মাঠগুলো দেখছেন, এটা তো আর মিরপুর স্টেডিয়ামে সব ম্যাচ হয় না। ওখানে মাঠে সবসময় ধুলা উঠতে থাকে, প্রচণ্ড ধুলা, একদম ভয়ানক অবস্থা। ওখানকার পলিউশন লেভেল দেখা যাবে যে আপনার দিল্লির 10 গুণ বা 20 গুণ এরকম পলিউশন লেভেল। যখন আপনার কোনো এই যে মিরপুর স্টেডিয়ামের বাইরে যে ভেন্যুতেই খেলা হোক না কেন, ইভেন বিকেএসপির মাঠ যত্নে থাকে, তারপরে ওই এলাকার রুক্ষতার কারণে বা আশেপাশে প্রচুর ওই টিরানি ওই এলাকায় প্রচুর কারখানা টারখানা থাকার কারণে ওই সব জায়গায় যাচ্ছে তাই অবস্থা। ফলে আমি রাষ্ট্রকে করতেছি না, যে রাষ্ট্র তো যা করার করতেছেই, তারা তো পলিউশন নিয়ে আদৌ এরকম চিন্তা করে কিনা আমি জানি না। করলে তো অ্যাটলিস্ট ন্যাশনাল হ্যাজার্ড ডিক্লেয়ার করতো এই টাইমগুলোতে, যখন আমরা দেখি যে আমাদের বাতাসের দূষণের মাত্রা এই লেভেলে চলে গেছে। কিন্তু যেই জায়গাটায় মানে পরিস্থিতি এরকম থাকলেও নাবিল যাতে খেলতে পারে সে ব্যবস্থাও আমরা নিতে পারি নাই। ফলে নাবিলকে আসলে ক্রিকেট ছাড়ার ডিসিশনই নিতে হয়েছে, যেহেতু সে কোনো সাপোর্ট পায় নাই। তাকে তার ডাক্তাররা সোজাসুজি বলছে যে এই কন্ডিশনে, এই অবস্থায় তুমি ক্রিকেট খেলতে গেলে মারা পড়বা। হ্যাঁ, মারা পড়ে। এর মাঝে আমি নাম বলতেছি না, আমি এই মোহাম্মদপুরে থাকি, মোহাম্মদপুরের আশেপাশের একটা বেশ নাম করা স্কুলের একটা বাচ্চা অ্যাজমাতে মারা গেছে শুধুমাত্র এই আউটফিল্ড অ্যাক্টিভিটির সময়। মানে ওই বাচ্চাটার সম্ভবত ফ্যামিলি বা ও নিজেও জানতো না যে ওর অ্যালার্জি লেভেল এরকম হাই, ওর ডাস্ট অ্যালার্জি এরকম তীব্র আছে, অ্যাজমা আছে। ও অ্যাজমা একটা খুঁজছে, আউটফিল্ড অ্যাক্টিভিটি কিছু একটা করতেছিল, ও হসপিটাল পর্যন্ত যাওয়ারও সুযোগ পায় নাই। আপনি যদি একেবারে নিজের সম্পর্কে না জানেন এবং আপনার যদি এরকম তীব্র ফিজিক্যাল কন্ডিশন থাকে, তাহলে আপনি আউটফিল্ড অ্যাক্টিভিটির সময় মারাও যেতে পারেন। এই রোগটা কিন্তু এতটাই খারাপ। ফলে ডাক্তারটা খুবই যৌক্তিকভাবে তারা বলছে যে তোমার এই দেশে ক্রিকেট খেলা সম্ভব না। এখন এই দেশের শব্দটাই নাবিলকে সেভ করতে পারে,
এইটা হচ্ছে আমি শুরুতে যেটা বলতেছিলাম যে আপনাদের ছোট্ট একটু চমক দিব, ছোট্ট একটু সুখবর জানাবো। সেটা হচ্ছে এই দেশে মানে বাংলাদেশে এই শব্দটা নাবিলকে সেভ করার একটা সম্ভাবনা তৈরি করছে। নাবিল যদিও এটা কোথাও বলে নাই, নাবিলের সঙ্গে যোগাযোগ করে এটা জানাও যায় নাই, কিন্তু নাবিলের বন্ধু বান্ধবের সঙ্গে আমার মোটামুটি যোগাযোগ আছে। তারা আমাকে একটা ধারণা দিচ্ছে যে নাবিল আর একটা লাস্ট ট্রাই করবে। সেই লাস্ট ট্রাইটা হচ্ছে যে এখন যেটা সুযোগ আছে নাবিলের জায়গায় আমি থাকলে যেটা করতাম, আমি ইউরোপের কোনো দেশে চলে যেতাম। সেটা ইংল্যান্ডই হইতে হবে, নট নেসেসারি। ইউরোপে এখন অনেকগুলো দেশ সেকেন্ড টায়ার থার্ড টায়ারে ক্রিকেট খেলে, সেসব জায়গায় নাবিলের মতো ছেলে গেলে রাতারাতি ন্যাশনাল টিমে চলে যাবে, ক্যাপ্টেন হয়ে যাবে। ফলে ও ওরকম জায়গায় গিয়ে ক্রিকেট খেলতে পারতো বা ইংল্যান্ডে যেতে পারতো। এইসব জায়গায় পলিউশন লেভেল তো অনেক কম, এবং যেহেতু সারা বছরই কম বেশি উষ্ণতাও কম থাকে, এই অ্যাজমার সঙ্গে আবার টেম্পারেচারের একটা ব্যাপার আছে। ফলে শীত প্রধান দেশে যাওয়ার সুবিধা হচ্ছে শীত ওদের দেশগুলোতে পলিউশন একদম নাই বললেই চলে, একদম বুক ভরা বাতাস নেওয়ার সুযোগ আছে। এইসব জায়গায় গিয়ে আউটফিল্ড অ্যাক্টিভিটি করেও নাবিলের পক্ষে সুস্থ থাকা সম্ভব। তার নিজের টেক কেয়ারে থাকতে হবে, ওই জায়গায়ও ভালো ফিজিশিয়ানের আন্ডারে থাকতে হবে। ফলে এরকম একটা সুযোগ তো তার সামনে আছেই। সেক্ষেত্রে আমি ওর এক বন্ধুকে জিজ্ঞেস করতেছিলাম যে ওই রকম কোনো চান্স নেবে কিনা। ওর ওই বন্ধু একটু বিস্মিত হয়েছে যে আপনি এটা একটু ভালো বলছেন। ও আসলে সম্ভবত এইটা একটা সেকেন্ড চান্স নেবে, নিজেকে একটা লাস্ট চান্স দিবে। সেটা হচ্ছে ও ভাবতেছে অস্ট্রেলিয়ার কথা। অস্ট্রেলিয়ায় গিয়ে হয়তো গ্রেট ক্রিকেটে নিজেকে ট্রাই করবে, পড়াশোনাও করবে। ওর ইন দ্য মিন টাইম ইউনিভার্সিটি কমপ্লিট হয়ে যাবে, ও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ইউনিভার্সিটি কমপ্লিট হয়ে যাবে। আর ইনডোরে তো সে ক্রিকেটের মধ্যেই আছে, মানে সে কিন্তু এখনও এমন না যে ব্যাট একদম ছুঁড়ে ফেলে দিছে, তা না। ফলে তার অভ্যস্ততাটা থেকে যাবে। অস্ট্রেলিয়ায় গেলে এখন তো অস্ট্রেলিয়া সব আমাদের লোকজন, বুলবুল ভাই থেকে শুরু করে বাংলাদেশের সবাই আছে। ও জাস্ট বুলবুল ভাইয়ের একটা হ্যালো করলেই, আমার ধারণা বুলবুল ভাই যদি কন্টেন্ট শোনেন খুব গর্বের সঙ্গে বলতে পারি আমার দু একটা কন্টেন্ট যে কয়জন সিনিয়ররা দেখেন তার মধ্যে একজন বুলবুল ভাই। বুলবুল ভাই এই কন্টেন্ট শুনলে বুলবুল ভাই হয়তো স্বেচ্ছাপ্রণোদিত হয়েই তার এই সন্তান সম ছেলেটারে ফোন দিবেন যে তুমি যদি চাও চলে আসো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তো এইটুক হেল্প করার লোক তো অস্ট্রেলিয়া আমাদের অনেকেই এখন আছে, সবচেয়ে বড় কথা বুলবুল ভাই আছেন। ফলে ও ওখানে গেলে ও সিডনিতে মেলবোর্নে যেখানে গ্রেট ক্রিকেট খেলা শুরু করতে চায় সেখানে সুযোগ পাবে। ওর যে কোয়ালিটি আছে সেটা তো আছেই, সঙ্গে আমাদের ওখানে প্রচুর লোকজন আছে। এখন কথা হচ্ছে যে যে জায়গাটায় নাবিল নিজের ভেতরে দোদুল্যমান অবস্থায় আছে, ওর ওই বন্ধু আমাকে যেটা জানালো সেটা হচ্ছে ন্যাশনালিটি। দেখেন এই নাবিল 2020 সালে বলতেছিল যে আমি লাল সবুজ জার্সিটাকে জেতাতে ক্রিকেটে আসছি। মানে এইটা ওর জন্য খুব কঠিন সিদ্ধান্ত, এই কারণে যে এইটা আমারও বলতে কষ্ট হচ্ছে যে ও যদি অস্ট্রেলিয়ায় গিয়ে গ্রেট ক্রিকেট দিয়ে শুরু করে, ওর যে প্রতিভা তাতে হয়তো ও অস্ট্রেলিয়ার কোনো একটা লেভেলের রিপ্রেজেন্টেশনের সুযোগ পাবে, সেই সম্ভাবনা কম। কারণ ওর বেশ বয়স হয়ে গেছে, এখন আর অস্ট্রেলিয়ার সিনিয়র দলের জন্য ফাইট করা খুব কঠিন হবে। ওকে হয়তো ওই শেফিল্ড পর্যন্তই সন্তুষ্ট থাকতে হবে। স্টিল ওর কিন্তু ক্রিকেট খেলতে গেলেই বুকের ভিতর মোচড় দিয়ে উঠবে যে এই খেলে লাভ কি হচ্ছে, কোথায় আমার লাল সবুজ জার্সি। দেখেন ওর হয়তো সিটিজেনশিপ, ডুয়াল সিটিজেনশিপও তৈরি হয়ে যাবে। এই জায়গাটায় আমি মনে করি বিসিবিরও একটা লাস্ট চান্স নেওয়ার সুযোগ আছে। নাবিলকে যেতে দেন, নাবিলকে বরং কোঅপারেট করেন, বোর্ড থেকেই কোঅপারেট করেন। ওখানে প্রাদেশিক যে ফেডারেশনগুলো আছে তাদের সঙ্গে কথা বলেন যে আমাদের ছেলেটার এই প্রবলেম, তোমরা ওরে দেখে রাখো, তোমরা ওরে গ্রেট ক্রিকেট খেলাও, এই লেভেলে খেলাও। ততদিনে আপনারা একটু স্পোর্টস সায়েন্সের ব্যাপারে একটু খোঁজ খবর নেন, নিয়ে একজন দুইজন লোককে নিয়োগ দেন। শুধু তো নাবিল না, এ ধরনের প্রবলেম নিয়ে আমি টুকটাক যা জানতে পারলাম ওর ঘটনার পর থেকে অনেক খোঁজ খবর নিলাম। এ ধরনের ফিজিক্যাল প্রবলেমের কারণে গত 5-7 বছরে আমাদের অনেকগুলো জুনিয়র ক্রিকেটার ক্রিকেট ছাড়ছে, অনেকগুলো জুনিয়র ক্রিকেটার। সবারই অ্যাজমা ছিল তা না, কারোর অন্য কোনো প্রবলেম ছিল, কারো গোপন কোনো প্রবলেম ছিল যেটা প্রকাশ্যে বলা যাচ্ছিল না, এরকম সব ঘটনা ঘটছে। এদের সবাইরে ম্যানেজ করা যেত। আমার কাছে শুধু নাবিলেরটাই জটিল মনে হয়েছে, বাকিদের গল্পগুলো শুনে আমার মনে হচ্ছে জাস্ট ইগনোরেন্সের কারণে এই কেসগুলো ঘটলো। না, এরা আন্ডার ন্যাশনাল টিম খেলছে, এদের প্রত্যেককে তো আসলে প্রিজার্ভ করার দায়িত্ব ছিল আমাদের, আমরা করি নাই, তো করতে পারি নাই। কারণ আমরা আমাদের বিসিবির মেডিকেল টিমটা কি, বিসিবির যিনি মেডিকেল বিভাগের প্রধান আমার খুব প্রিয় বড় ভাই, ওনার যোগ্যতা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। বাট উনি জেনুইন স্পোর্টস ফিজিশিয়ান। এই জিনিসটা যদি পার্থক্য বিসিবি এখনও না বোঝে, 2025 সালে ওনার আন্ডারে একটা স্পোর্টস সায়েন্টিস্ট টিম থাকতে হবে, অথবা স্পোর্টস সায়েন্স টিমের অংশ উনি হবেন। স্পোর্টস ফিজিশিয়ান আমাদের আছে,
সেটা কিন্তু আমি বলতেছি না। কেউ আবার এটার নিচে কমেন্ট করবে যে দেবাশিস দা তো আছে স্পোর্টস ফিজিশিয়ান। ওইটা আর স্পোর্টস সায়েন্টিস্ট এই দুটো পার্থক্য আছে। স্পোর্টস সায়েন্সটা হচ্ছে একটা প্যাকেজের মতো, মানে ওখানে ডাক্তার থাকবেন, ডাক্তার তার চিন্তাটা জানাবেন, ফিল্ডের স্পেশালিস্ট তার চিন্তাটা জানাবেন, হয়তো একজন এয়ার স্পেশালিস্ট থাকবেন, তিনি তার চিন্তাটা জানাবেন। এইটাও যে আপনাদের যখন কোনো রোগী সিরিয়াস হয় তখন দেখেন না 8 সদস্যের 10 সদস্যের বোর্ড গঠন হয়, এটা একটা বোর্ডের মতো। এখানে নানা রকম বিশেষজ্ঞরা থাকেন, তারা তাদের স্পেশালিস্ট মতামত দিয়ে একটা গাইডলাইন তৈরি করেন। এটা শুধু স্পোর্টস ফিজিশিয়ানের কাজ না। ফলে নাবিল যদি অস্ট্রেলিয়ায় গিয়ে নিজেকে ক্রিকেটে রাখতে পারে, ইন দ্য মিন টাইম আমরা আশা করি যে আমাদের রাষ্ট্র পলিউশনের ব্যাপারটা একটু গুরুত্ব দিবে। আগামী 4-5 বছরে কে জানে হয়তো আমাদের পলিউশন লেভেলটাও কমে আসবে। পৃথিবীর অনেক দূষিত সিটি মাত্র 1 বছরের ভেতরে সুন্দর পরিকল্পনার কারণে পলিউশন লেভেল নামায় নিয়ে আসছে। চীনের অনেক শহরকে আপনি পাবেন এই তালিকায়, যারা 5 বছর আগেও পৃথিবীর সবচেয়ে ভয়ানক দূষিত সিটি ছিল, তারা নানা রকম সায়েন্টিফিক পদক্ষেপ নিয়ে দূষণ কমায় নিয়ে আসছে। আমাদের দেশেও সেটা ঘটা সম্ভব, সেই প্রত্যাশা করি। সঙ্গে প্রত্যাশা করি যে ক্রিকেট বোর্ড ব্যাপারটা হলিস্টিক ওয়েতে দেখার চিন্তা করুক, যে আজকে নাবিলের ক্ষেত্রে ঘটছে, নাবিলের ব্যাপারটা হয়তো আমরা মেনে নিতে পারলাম, কিন্তু আমাদের ভবিষ্যৎদের ঠেকাতে হবে। এখন যারা এই যে আন্ডার-19 খেলতেছে, এদের ভিতরে কার কি ফিজিক্যাল প্রবলেম আছে, কার কি মেন্টাল প্রবলেম আছে। আমরা তো মেন্টাল প্রবলেমটাতে কোনো গুরুত্বই দিই না। মেন্টাল প্রবলেম আমাদের দেশে এখানে কোনো প্রবলেমই না, মানে হয় পাগল, না হলে ও আজগুবি কথা বলতেছে, এই টাইপের একটা ব্যাপার। ভাই এই যে মেন্টাল স্ট্রেস, নানা রকমের মেন্টাল ইলনেস, এইগুলারে নিয়ন্ত্রণ করে তাকে খেলার মধ্যে রাখাও একটা ব্যাপার। ফলে এই বিশেষজ্ঞ আমাদের লাগবে। তো নাবিলের ক্ষেত্রে আমি স্বপ্ন দেখতে চাই যে যেহেতু ওর স্বপ্নটা ছিল, আর আমি সবসময় বিশ্বাস করি যে স্বপ্নবাজ লোক কখনো হারে না। নাবিল 16 বছর বয়সে বাংলাদেশের স্বপ্ন দেখাইছে, নিজের স্বপ্ন দেখাইছে। ও যদি অস্ট্রেলিয়ায় যায়, আমি প্রাণপণে চাই কালকে সকালে উঠেই অস্ট্রেলিয়ায় চলে যাক, গিয়ে নিজেকে ক্রিকেটের মধ্যে রাখুক, গ্রেট ক্রিকেট খেলুক, প্রয়োজনে আনঅফিসিয়াল ক্রিকেট খেলুক। তারপর 5 বছর বাদে ওকে যখন আমাদের আনার মতো অবস্থা হবে আবার ফিরায়, আমরা দেখব দিব্যি পারফর্ম করতেছে। এবছর হয়তো সিডনি গ্রেট ক্রিকেটের সর্বোচ্চ রান স্কোরার হয়েছে। আমরা দেখব ন্যাশনাল টিমে এসে ও সব কষ্ট সব কিছু দূরে রেখে ঠিক পারফর্ম করতে পারতেছে, তখনই না স্বপ্ন পূরণ হবে। শেষ বেলায় নাবিলকে একটা কথা বলি, নাবিল এই কন্টেন্ট দেখবেন বলে আমার মনে হয় না। যদি কেউ দেখেন, নাবিলকে একটু জানেন। নাবিলের ওই দিনের ইন্টারভিউ দেখতেছিলাম। নাবিল, আপনি ইনফিনিটি কমপ্লেক্সে ভুগবেন না। আমার আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি এই যে রোগটায় ভোগেন, এই কারণে আপনি নিজেকে ছোট ভাবেন। আপনি একটা রুমের ভেতরে আছেন, আপনার হাঁচি আসতেছে বা খেলা অবস্থায় হাঁচি আসতেছে, এই কারণে আপনাকে কেউ যদি বিরক্তির কারণ ভাবে, তার ডিসিশন তাকে নিতে দেন। আপনি একজন খেলোয়াড়, আপনার নানা রকম বৈশিষ্ট্য থাকবে, এটাই স্বাভাবিক। একটা মানুষ রুমে বসে আড্ডা দেবে, তার মধ্যে হাঁচি আসবে, কাশি আসবে, নানা রকম হবে। কেউ গান শুনবে, কেউ গান শুনবে না, এটাই লাইফ, এটাই লাইফ। যারা এটা মেনে নিতে পারে না, তারা এই সোসাইটির অংশ হতে পারবে না। ফলে কখনো কারোর চেয়ে নিজের ছোট ভাবেন না। আপনি অনেক আগে আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, ফলে আপনি ইনফিনিটি কমপ্লেক্সে ভোগার মানুষ না। সবাই ভালো থাকবেন। নাবিলের জন্য শুভকামনা থাকলো।